বিসমিল্লাহির রহমানির রহিম। এই তোমাদের গলার আওয়াজ তো বেশি ভাই আমার আওয়াজের চেয়ে। তোমরা একটু স্লোগানটা বন্ধ করো না। এই মুখদার কে কে আছে হাত তুলো তো একটু। বন্ধ করো, নামাও। এবার এবার মানরা মানরা আচ্ছা, আমি এই বিশেষ কারণে বলছি, এটা আমি পরে বলবো, কারণ আমি জিজ্ঞেস করলাম। মানিকনগর আছে কি? মানিকনগর সবই তো মানিকনগর, সবই তো বাংলা, সবই তো মুদ্রা। আসলে আসলে জাতির দুর্দিনে সমগ্র জাতি এক হয়ে যায়। মুন্ডা, মান্ডা, মুগদা, কমলাপুর, মানিকনগর আলাদা কিছু থাকে না, তাই না? জাতির দুর্দিনে আজকে জাতির একটা সময় যাচ্ছে, দুর্দিন বলবো না, ভালো দিন এই সময়। আবার এটাকে পাল্টে যেতে সময় লাগবে না, ভয় লাগে, তাই বললাম আর কি। আজকের সবার স্নেহাস্পদ সভাপতি, আমার স্নেহাস্পদ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সকল স্নেহাস্পদ কর্মী এবং নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্নেহাস্পদ বললাম এই কারণে, আমার মনে হয় মঞ্চে আমার সমসাময়িক বয়সী শামসুল হুদা ছাড়া বোধহয় আর কেউ নাই। এক শামসুল হুদা আছে, আর সবাই আমার অনেক জুনিয়র। একসময় এই এলাকার তোমাদের অনেকের বাবার সঙ্গে, অনেকের চাচার সঙ্গে, অনেকের পরিবারের সিনিয়র সদস্যের সঙ্গে আমি রাজনীতি করেছি। আজকে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য আমাকে দিয়েছে। পরম দয়ালু করম আল্লাহ তাআলার কাছে আমি পরম শুকর গুজার করছি, তোমাদের সঙ্গে আজকে আমার রাজনীতি করার সুযোগ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অতঃপর আজকের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। পাশাপাশি তিনটি প্রজন্মকে আমি অনুভব করার, তিনটি প্রজন্মকে আমি প্রজন্মের সাথে রাজনীতি করার সুযোগ আমি পেয়েছি। এখানে যারা মঞ্চে আছে এদের অনেকেরই বাবার সঙ্গে আমি রাজনীতি করেছি। মজনুর বাবা আছে, রবিনের বাবা আছে, ইশাকের বাবা আছে। ইশাকের বাবার সাথে গেছেন খোকা, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তো অনেকেই আছে এখানে যাদের সঙ্গে রাজনীতি করেছি, পিছনে আছে অনেকে। আসলে আজকে এলাকায় আমার আসার আমার কথা না, আমার আসলে শারীরিকভাবে সমস্যা আছে, এই জন্য আমি আসতে পারছিলাম না। তারপর ভাবলাম বহুদিন এলাকার সঙ্গে, এলাকার লোকের সঙ্গে দেখা হয় না, অন্তত দেখা তো একটু করে আসি, সে উদ্দেশ্যে আমার আজকে এখানে আসা। আমি এই এলাকায় একসময় তোমাদের বাপ চাঁদের সঙ্গে মিশে রাজনীতি করে এলাকায় থেকে এমপি হয়েছিলাম। তখন ছিল অবিভক্ত মতিঝিল, বৃহত্তর ছিল একটা এলাকা ছিল ঢাকা ৬। সেটাকে ভাগ করে আওয়ামী লীগ এতই ভয় পাইত এলাকার জনগণকে, আর এই এলাকার জনগণ আমাকে এতই ভালোবাসতো যে আওয়ামী লীগ ভয় পাইছে, এই কারণে এলাকাটাকে ভাগ করে দুটা করলো, যাতে মির্জা আব্বাস পাস করতে না পারে। দুটা করে এক ভাগ দিল ঢাকা ৬, ৮, এক ভাগ ঢাকা ৯। এবং
এটাকে এমন অবস্থা করলো, আটকে নিয়ে গেল তেজগাঁয়ের সঙ্গে কিছু, রমনার সঙ্গে কিছু, আবার নয়কে নিয়ে আসলো ডেমরার সঙ্গে কিছু, মানটার সঙ্গে কিছু, বিভিন্ন ভাগ করলো আর কি। এটা হলো আওয়ামী লীগের একটা ভীতির কারণ। কিন্তু ভাই লাভ কি হলো? জনগণ যদি ভালো না বাসে তাহলে আপনার কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না, তার সম্ভাবনা নাই। আর জনগণ যদি ভালোবাসে, যত চেষ্টাই করেন ইনশাল্লাহ বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে পারবেন না। জনগণ বিএনপিকে ভালোবাসে। আজকে এই যে আমাদের কর্মশালা, এই কর্মশালা 31 দফা কর্মশালা, এখানে এসে আপনারা একটা অনেকে মনে হয় একটু আনন্দ উপভোগ করছেন সম্মিলিতভাবে একসঙ্গে থাকার জন্য। আমি অনুরোধ জানাবো, এটাকে এভাবে নেন যে আমরা কর্মশালায় গেলাম, কিছু জানলাম, কিছু শিখলাম, এবং যারা জানলেন, যারা শিখলেন, যারা বুঝলেন, সেটা অন্তত এলাকার লোককে বোঝাবেন। এই কারণে কিন্তু কর্মশালা এবং জনসভা এক কথা নয়। জনসভার বক্তব্য আর কর্মশালার বক্তব্য এক কথা নয়। এটা হলো একটা শিক্ষার পরিবেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যখন আমরা রাজনীতি শুরু করি, সে অনেক ছোটবেলার কথা, তিনি আমাদের জন্য একটা শিক্ষার একাডেমি করেছিলেন। 19 দফা বাস্তবায়ন করার জন্য, 19 দফা বোঝানোর জন্য, 19 দফা শেখানোর জন্য উনি রীতিমতো কলেজের মতো সিস্টেম করেছিলেন। সেখানে আমরা ক্লাস করতাম এবং আমাদেরকে পরীক্ষা নেওয়া হতো। প্রতি 6 মাসে একবার করে পরীক্ষা নেওয়া হয়েছে। ভাবতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। ওনাকে যদি নির্মমভাবে হত্যা করা না হতো, আজকে বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পর্যায়ে উন্নীত হতো, অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হতো। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিভিন্নভাবে, রাষ্ট্রনায়ক হিসেবে, দেশ নায়ক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে, এবং দারিদ্র্য মোচনের লক্ষ্যে তিনি যেভাবে উন্নয়ন যে কাজ করেছিলেন। আজকে আপনারা দেখেন, খেয়াল করবেন একটু, উনি আমাদের একটা সংগঠন করেছিলেন, যুব উন্নয়ন কমিটি করেছিলেন আমাদের ওই সময়। আর যুব মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহিলা মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই যে আজকের গার্মেন্টস, সেটাও জিয়া রহমানের অবদান। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরও আমাদের দেশের অনেক ভাই সংস্কার 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 ঢোল পেটাতে পেটাতে অস্থির হয়ে গেল। তো জিয়া রহমান যেগুলো করেছিল ওগুলো কি? ওগুলো সংস্কার ছিল না? এই যে আজকে আপনারা ঘরে বসে দেখেন, বাংলাদেশে আপনার ডিম পাচ্ছেন না পোলট্রি ফার্মে, কথা বলেন না কেন? পাচ্ছেন ডিম, ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন। কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন এই দেশের পোলট্রি, এই দেশে ব্যাটারি শিল্প, এই যে হাঁস মুরগি পালার যে বিষয়, এগুলা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। কত আগের চিন্তা, আজকে আমরা ফল ভোগ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা গেছেন 1981 সালে। তার আগে 3 বছর শুধু উনি এই কাজই করেছেন। খাল কাটা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। ওগুলো সংস্কার না? আর এখন সংস্কার সংস্কার বলে একদল লোক পাগল হয়ে যাচ্ছে। ডিক্লেয়ার দিয়ে কি সংস্কার করা যায় রে ভাই? সংস্কার একটা প্রক্রিয়া, যেটা চলমান, এটা চলতে থাকবে। উন্নয়ন একটা প্রক্রিয়া, চলমান, এটা চলতে থাকবে। কিন্তু এগুলো ডিক্লেয়ার করার কিছু নাই। যাই হোক, যারা সংস্কার কথা বলছেন আমি তাদের নিন্দা করছি না। আমি বলছি যেটা করার করে ফেলেন, একটু তাড়াতাড়ি করেন। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করতে হয় না।
ঘোষণা না দিয়ে দেরি করতেন, অসুবিধা ছিল না। তো এখন দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করেন। আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে। গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের বিএনপির পক্ষ থেকে ওনার সাথে দেখা করেছেন। উনি সেখানে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। গত 15 বছর 16 বছর যতগুলো নির্বাচন হয়েছে, যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই। একটা ভোট 5 বছর পরে একবার একটা মানুষ দেওয়ার সুযোগ পায়। সেটা একটা ঈদের আনন্দের মতো উৎসব করে আমাদের দেশে মানুষ ভোটটা দেয়। আমার দেশের না, পৃথিবীর সব দেশে মানুষ। কিন্তু সেই ভোট থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু তাই নয়, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছে, দেশকে একটা রসাতলে নিয়ে গেছে। আমরা গত 16-17 বছর আন্দোলন করেছি। আমার সঙ্গে মঞ্চে বসা, আমার সামনে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, আমার মনে হয় এমন কেউ নাই যার নামে কোনো মামলা নাই। এবং বেশিরভাগই এখানে যারা আছেন, আমার সামনে এবং পিছনে, সবাই কম বেশি জেলে গিয়েছে। আর মাশাআল্লাহ আমি তো সবসময় জেলে এবং জেলের বাইরে আপনাদের সঙ্গেই ছিলাম। জেলে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, কোর্টে গেলে দেখা হয়েছে আপনাদের সঙ্গে, এলাকায় তো আছেই, হয়েছে না? কি কথা কয় নাকি? এই জেলে কাকার সঙ্গে দেখা হয়েছে? হাত তুলো। এখন হাত নামাও, ঠিক আছে। তো দেখো, যখন গেলেছিলাম ওই সময়টা কথা একটু মনে করো, স্মরণ করে দেখো, ওই সময়ে আমাদের কত কষ্ট হয়েছে। আমার সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা দরজার ফাঁক দিয়ে, দরজা খুলে দেয় না, দারোয়ান আছে, গেটের ফাঁক দিয়ে, মেন গেটের ফাঁক দিয়ে দেখা করেছেন। আমাদের ভাই খাওয়ার টাকা নাই, ওই ফাঁক দিয়ে দিতে হয়েছে টাকাটা। চেষ্টা করেছি ওই সময়ের দিনগুলোকে স্মরণ করে দিচ্ছি। ওই সময়ের দিনগুলো, যারা ওই সময় কি চম্পাগুলিতে ছিল, যারা সূর্যমুখীতে ছিল, হ্যাঁ, যারা 10 ছেলে ছিল। তো আমরা আবার যেহেতু ডিভিশন পাইছি, আল্লাহ রহমতে জেলখানার জীবন তো, যত ভালোই খাই, যত ভালোই থাকি, জেলেই আরাম নাই, কত অশান্তি ছিলাম, তাই না? ওই কথাগুলোই আজকে বলতে ভালো লাগছে। তোমরা একদিন তোমাদের সন্তান, তোমাদের পরবর্তী প্রজন্মকে বলবে যে আমরা জেলে ছিলাম, আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ইশরাক হতে বলবে তার সন্তানকে একদিন যে তোমার আপনাদের সঙ্গে কি কিন্তু জেলখানা দেখা হয়নি আমার, কারণ ইশরাক যখন জেলখানায় গেছে তখন আমি জেলে ছিলাম। তো এরকম বহু ঘটনা গেছে। এক সময়ের কষ্ট, অতীত, আজকের গল্প, মজাদার গল্প। প্রিয় ভাইয়েরা, এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে, আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতা কর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে।
আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন, ফরহাদ, জনি সহ আরো অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে। আজকে ভাবলে কষ্ট হয়, যদি ওরা থাকতো আজকে আমাদের মাঝে কেমন হতো। আজকে যখন আমাদেরকে এই জনি, ফরহাদ, সুজনের বাপ মা যখন তোমাদেরকে দেখে, একই বয়সের ছেলেদেরকে দেখে যে তারা বাইরে মিছিল করছে, মিটিং করছে, তার ছেলেটা নাই, তাদের কেমন লাগে। আর শেখ হাসিনা বসে বসে গল্প করতেন, স্বজন হারানোর ব্যথা কেউ বোঝে না, স্বজন হারানোর কথা কেউ বোঝে না। আপনি ৩,০০০ মানুষকে হত্যা করেছেন, ৩,০০০ পরিবারকে স্বজন হারা করেছেন, ৩,০০০ পরিবারকে স্ত্রী হারা করেছেন, বোন হারা করেছেন, ভাই হারা করেছেন। সুতরাং স্বজন হারানোর কথা কেউ বোঝে না এমন কথা ভাববেন না। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাচ্ছিলাম, তবুও বলতে চাই, আমার পরিবারটাকে তছনছ করে দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে। আমার ছোট ভাই 17 বছর দেশের বাইরে ছিল। আপনাদের এলাকার যে প্রার্থী আফরোজা আব্বাস, সেও জেল খেলেছে। আপনাকে জানেন, সেও জেল খেলেছে, 1.5 থেকে 2 মাস জেল খেলেছে। আমি যে কতবার জেলে গেছি তার তো হিসাব আপনারাই জানেন, আমি ভালো বলতে পারবো না, আপনি ভালো জানেন কতবার আমি জেলে গেছি। তো এইভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারকে তিলে তিলে বিএনপির পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা যখন নির্বাচনের কথা বলি, অনেকে অনেকভাবে কথা বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে। ভাবসাবটা এরকম, নির্বাচনে আসলে শুধু বিএনপি নির্বাচন করবে, আর কেউ নির্বাচনে যাবে না। আমরাও দেখতে চাই নির্বাচন আসলে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান। যদি যখন যাবেন তখন নাক্ষর দিয়ে আসবেন যে বিএনপি নির্বাচন চেয়েছিল, তাই নির্বাচন হচ্ছে। এই কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এই বিএনপি নির্বাচনের জন্য, এই বিএনপি ভোটের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছে। আমাদের হাজার হাজার কর্মী প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে। আজকে বলেন যে বিএনপি নির্বাচনের কথা বলে। সেই প্রসঙ্গে বলতে চাই, একটি কথা কালকে এসেছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমাদের নেতৃবৃন্দকে, তখনও ব্যাপারটি ঘোষণায় আসে নাই। এই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে। অনেকে এমন ধারণা পোষণ করছেন, এমন ইচ্ছাও পোষণ করছেন। যে বা যারা বলছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন। কারণ আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না, মাথায় আনবেন না। হবে, অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন। কখন হবে? সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এখন যদি বলেন কেন হবে না, হবে না এই কারণে, আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। সুতরাং যে কারণে আমরা আন্দোলন করেছি, যেই কারণে আন্দোলন করেছেন, আমি বলছি শুধু আমরা নই, যেই কারণে আন্দোলন করেছেন তার জন্য কথা বলেন। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, সংসদ নির্বাচনের জন্য। সুতরাং আমরা সে কথা বলেই যাব। এক নির্বাচন দিয়ে আর নির্বাচনকে কোনো পেঁয়াজ গোছের মধ্যে ফেলাই দিয়েন না। আবার এটা আমার ধারণা, এটা কোনো একটা অশুভ শক্তির
একটা খেলাধুলা হচ্ছে আমার মনে হচ্ছে, আমার ভুল হতে পারে। অশুভ শক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। আমরা এই সরকারকে, এই ডক্টর ইউনূস সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব একটি প্রপার নির্বাচন করার জন্য, একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব। যারা এটাকে বানচাল করার চেষ্টা করবেন তারা নিশ্চয়ই জবাব পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, আমি শেষ করব। একটা অপারেশন শুরু হয়েছে, অপারেশন ডেভিল হ্যান্ড, শুনেছেন না আপনারা? মানে শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অভিযান শুরু করেছে আমাদের গভর্নমেন্ট। সাধুবাদ জানাই, ভালো কাজ করেছেন। শয়তান শিকার করতে গিয়ে যেন আবার ভালো লোক শিকার না হয়ে যায়, এটা দয়া করে খেয়াল রাখবেন। আরেকটা হলো, শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে। ওদের আগে ধরেন, ওগুলাকে আগে ধরেন। আমি 5 জন লোকের নাম বলতে পারি, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না। আমাকে গোপনে বলে আমি বলে দেবো আপনাদের, কিন্তু মাইকে আমি বলবো না। এই 5 জন লোকের মধ্যে 4 জন সচিবালয়ের ভিতরে অবস্থান করছে, 1 জন সচিবালয়ের বাইরে অবস্থান করছে। সবাই সচিব পর্যায়ের লোক। দয়া করে এই ধরনের লোকগুলোকে, এই ধরনের লোকগুলো শুধু সচিবালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত 17 বছরে সরকারের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে। সেই গ্রামের ইউনো অফিস থেকে ডিসি অফিস থেকে ঢাকার, যদি আপনি বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের লোকগুলো বসে আছে এখন পর্যন্ত। সেটা পোশাকের প্রতিষ্ঠান বলেন, পোশাকবিহীন প্রতিষ্ঠানের কথাই বলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা হলো পোশাকি প্রতিষ্ঠান, কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের শয়তান। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চাটা গোলাম, তাদের পারপাস সাফ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদেরকে সাবধান করলাম। আমার যদি কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি ঠিক হয়ে থাকে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন আমি যা বলছি এ কথা সত্যি কিনা। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ সত্তা শয়তান না, আর আমি বরাবর বলেছি, আগে বলছি, এখনো বলি, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে, সে কিন্তু 100 আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায়। এই ধরনের একজন ভদ্রলোকের সঙ্গে সেদিন দেখা হয়েছিল, আমাদের জাস্টিসের ছেলে কি আবুল হাসান, একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিল, আওয়ামী লীগের এমপিও ছিল আবুল হাসান সম্ভবত। ওনার সঙ্গে দেখা হয়েছে, বললাম, কি রে ভাই, আপনি কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন নাকি? বলে যে না, ভোটটা আওয়ামী লীগ কি দেবো, তবে আওয়ামী লীগ করবো না। উনি আর ভদ্রলোক, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সুতরাং এই শয়তান লোকগুলো শুধুমাত্র পাবলিকের মাঝে অবস্থান করার কথা ভাববেন না। সকল প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের শয়তান লুকিয়ে আছে, দয়া করে তাদের দিকে নজর দেবেন। যারা ডেভিল হ্যান্ড শুরু করেছিল অভিযান, তাদের প্রতি অনুরোধটা আমাদের থাকলো। প্রিয় ভাইয়েরা, আজান দিয়ে দেবে, আমি আপনাদের আর সময় নষ্ট করবো না। আমি আপনাদের কাছে অনেক বক্তব্য রাখলাম, একটু ঠিক পাবলিক দিকের মতো না, ঘরোয়া যে বক্তব্য রেখেছি। সাংবাদিক ভাইয়েরা সামনে আছেন, আমি কথা বলার সময় তো আর রাগটা করে কথা বলতে পারি না, কিছু খোলামেলা কিছু কথা বলে ফেলেছি। যেখান দিয়ে ভালো সেখান থেকে লিখেন, খারাপটা লিখেন না ভাই প্লিজ।
আপনারা তো অনেক সময় আমি একটা ভালো কথা বললেও খারাপ টাকা নিয়ে আসেন আর ভালোটা আনেন না। দয়া করে এই কাজটা করেন না। এই অনুরোধ রেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আর আজকের যে অনুষ্ঠান যারা সফল করেছেন, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেই উদ্যোগ নিয়েছেন, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে, দেশটি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রবাস বার্তা।